और एक बार रुपया गिरता चला जा रहा हो तो दुनिया की आर्थिक शक्तियां इसका भरपूर फायदा उठाती है। देश का दुर्भाग्य है कि दिल्ली के शासकों को न देश की रक्षा की चिंता है, न रुपये की कीमत की चिंता है। उन्हें अगर चिंता है तो कुर्सी बचाने के कार्यक्रमों की चिंता है। कुर्सी बचाने के तौर तरीके क्या हो, उसी में वो डूबे हुए हैं। আপনি হয়তো ভাবছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এর সাথে আপনার সম্পর্ক কি? কিন্তু বাস্তবটা হলো এই যুদ্ধ সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলছে। ইরান, ইসরায়েল, ইউনাইটেড স্টেটস, এই উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর ভারত তেল আমদানির উপর নির্ভরশীল। তেলের দাম বাড়লে দেশের খরচ বাড়ে, ডলার চাহিদা বাড়ে, আর ইন্ডিয়ান রুপি দুর্বল হয়ে পড়ে। এর ফলে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, আপনার জীবন আরো ব্যয়বহুল হয়ে যায়। মানে যুদ্ধ আপনি দেখছেন টিভিতে, কিন্তু তার দাম দিচ্ছেন আপনি নিজের পকেট থেকে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। 31 मार्च 2017 तक जमा करवा सकते हैं। 9 नवंबर और कुछ स्थानों में 10 नवंबर को भी एटीएम काम नहीं करेंगे। 11 नवंबर की रात 12 बजे तक पुराने 500 और 1000 रुपए के नोट स्वीकार करने की छूट होगी। इस दौरान प्रतिदिन अपने स्टॉक और बिक्री की सूचना रजिस्टर में रखनी होगी। शवदाह गृह, स्मशान गृह, क्रेमेटोरियम, ऐसी जगहों पर भी 11 नवंबर की रात 12 बजे तक पुराने 500 और 1000 रुपए के नोट स्वीकार करने की छूट होगी। টাকা, এই একটা শব্দ আপনার জীবন বদলে দিতে পারে, আবার এই একটা শব্দই আপনার জীবন ধ্বংসও করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা শুধু টাকা নিয়ে কথা বলবো না, আমরা বুঝবো বিশ্ব রাজনীতি কিভাবে আপনার পকেটকে প্রভাবিত করছে, আর ডিজিটাল যুগে আপনার টাকা কতটা নিরাপদ। আজ আপনার পকেটে থাকা টাকাটা সত্যি কতটা শক্তিশালী। আপনি হয়তো 1000 টাকার নোটটা হাতে নিয়ে ভাবছেন এটাই আপনার নিরাপত্তা, আপনার ভবিষ্যৎ। কিন্তু যদি বলি এই টাকার আসল মূল্য দিন দিন কমে যাচ্ছে, যদি বলি আপনি টাকা জমাচ্ছেন কিন্তু সেই টাকা আপনাকে ধীরে ধীরে গরিব করে দিচ্ছে। একটা সময় ছিল যখন $1 দাম ছিল প্রায় 60 টাকা, আজ সেই 100 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। মানে কি? মানে হলো একই জিনিস কিনতে আপনাকে এখন অনেকটা বেশি টাকা খরচ করতে হচ্ছে। আপনার আয় বাড়লেও আপনার টাকার ক্ষমতা কমে যাচ্ছে। এই অদৃশ্য ক্ষয়, এই সাইলেন্ট ক্রাইসিস কেউ আপনাকে স্পষ্ট করে বলছে না। কিন্তু প্রশ্ন হলো কেন এমন হচ্ছে? ভারতের অর্থনীতি এক অদ্ভুত ভারসাম্যের মধ্যে দাঁড়িয়ে আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি, পেট্রোল, ডিজেল, মোবাইল, ইলেকট্রনিক্স, এসবের অনেকটাই আসে বিদেশ থেকে, আর এগুলোর দাম দিতে হয় ডলারে। যখন ডলারের দাম বাড়ে তখন আমাদের বেশি টাকা খরচ করতে হয়, ফলাফল রুপির উপর চাপ পড়ে আর তার মূল্য কমে যায়। এর সঙ্গে যোগ করুন আরেকটা বড় কারণ, বিদেশি বিনিয়োগ। যখন বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজারে টাকা ঢালে তখন অর্থনীতি শক্তিশালী হয়, কিন্তু যখন তারা হঠাৎ করে টাকা তুলে নেয় বাজারে ডলারের চাহিদা হো হো করে বাড়ে আর রুপি পড়ে যায়। আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনার টাকার ভিতরে ভিতরে ফাটল ধরতে শুরু করে। এবার আসুন সোনার দিকে তাকাই। আপনি কি খেয়াল করে দেখেছেন, যখনই পৃথিবীতে অস্থিরতা বাড়ে, যুদ্ধ, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা, তখন সোনার দাম হঠাৎ করে বাড়তে শুরু করে। কারণ মানুষ তখন টাকার উপর ভরসা হারায়। তারা এমন একটা সম্পদ চায় যেটা সময়ের সঙ্গে মূল্য ধরে রাখতে পারে, আর সেই জায়গায় সোনা হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়। অর্থাৎ একদিকে আপনার টাকা দুর্বল হচ্ছে, অন্যদিকে সোনা শক্তিশালী হচ্ছে। এটা শুধু বাজারের খেলা না, এটা মানুষের বিশ্বাসের পরিবর্তন। মানুষ ধীরে ধীরে কাগজের টাকার উপর আস্থা হারাচ্ছে। কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ নয়। অনেকেই ভাবেন ঠিক আছে টাকা কমছে তাহলে শেয়ার বাজারে ইনভেস্ট করি, কারণ শোনা যায় এখানে টাকা দ্রুত বাড়ে। সত্যি কি তাই? ভারতের সূচক যেমন নিফটি 50 আর সেন্সেক্স
এগুলো কখনো আকাশ ছুঁয়ে ফেলছে, আবার কখনো হঠাৎ করেই নেমে যাচ্ছে। একদিকে মানুষ লাখপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে, অন্যদিকে হাজার হাজার নতুন বিনিয়োগকারী তাদের সঞ্চয় হারাচ্ছে। কারণ এই বাজার এখন শুধু ভারতের উপর নির্ভরশীল নয়, এটা পুরো বিশ্বের অর্থনৈতিক মুডের উপর দাঁড়িয়ে। আমেরিকায় সুদের হার বাড়লো, ভারতের বাজার কেঁপে উঠবে। বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুললো, বাজার পড়ে যাবে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এটা কি সত্যি বিনিয়োগ নাকি এক ধরনের হিসেবে জোয়া? এবার আসে সবচেয়ে বিতর্কিত বিষয়ে, কালো টাকা। 2014 সালে নরেন্দ্র মোদী এক বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিদেশে লুকিয়ে থাকা কালো টাকা দেশে ফিরিয়ে আনা হবে। এমনকি এমনও কথা শোনা গিয়েছিল প্রতিটি মানুষের অ্যাকাউন্টে লাখো লাখো টাকা আসতে পারে। সেই প্রতিশ্রুতি মানুষকে আশার আলো দেখিয়েছিল, কিন্তু বছর কেটে গেছে, প্রশ্নটা আজও রয়ে গেছে, সেই টাকা কোথায়? সত্যি কি কালো টাকা দেশে ফিরেছে, নাকি এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই 2016 সালে নেওয়া হয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত, ডিমনিটাইজেশন ইন ইন্ডিয়া 2016। হঠাৎ করে 500 এবং 1000 টাকার নোট বাতিল। রাতারাতি দেশের কোটি কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে পড়লেন। কেউ বিয়ে করতে পারলেন না, কেউ ব্যবসা হারালেন, কেউ আবার সারা জীবনের সঞ্চয় নিয়ে দিশেহারা হয়ে গেলেন। সরকার বলেছিল এই পদক্ষেপ কালো টাকা বন্ধ করবে, জাল নোট ধ্বংস করবে আর দেশের অর্থনীতিকে পরিষ্কার করবে। কিন্তু পরে যে তথ্য সামনে এলো তা অনেককেই চমকে দিয়েছিল। প্রায় সব টাকা আবার ব্যাংকে ফিরে এসেছে। তাহলে প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়ায়, যদি সব টাকা ফিরে আসে তাহলে কালো টাকা ধরা পড়লো কোথায়? যাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল তারা কি সত্যি ক্ষতিগ্রস্ত হলো? তবে এই সিদ্ধান্ত একটা বড় পরিবর্তন এনে দিয়েছে, ডিজিটাল অর্থনীতি। আজ আপনি চায়ের দোকানেও ইউপিআই দিয়ে পেমেন্ট করছেন। ফোনপে, গুগল পে, এই অ্যাপগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ক্যাশলেস ইন্ডিয়া এই ধারণা বাস্তবে রূপ পেয়েছে, কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, এটা কি সত্যি পরিকল্পিত সাফল্য নাকি মানুষ বাধ্য হয়ে এই পথে এসেছে? আজকে ছবিটা একটু দূর থেকে দেখুন। একদিকে রুপির মূল্য কমছে, অন্যদিকে সোনার দাম বাড়ছে, শেয়ার বাজার অনিশ্চিত, কালো টাকা এখনো ধোঁয়াশা, ডিমনিটাইজেশন নিয়ে বিতর্ক শেষ হয়নি। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি, যেখানে অর্থনীতি শুধু সংখ্যার খেলা না, এটা মানুষের বিশ্বাস, ভয় আর ভবিষ্যতের উপর নির্ভর করছে। একটা জিনিস আগে বুঝে নিন, এখনকার সময় নিরাপদ বলে কোনো একটাই রাস্তা নেই। আগে মানুষ ভাবতো টাকা ব্যাংকে রাখলেই সব ঠিক, কিন্তু আজকের বাস্তবতা একটু অন্যরকম। আপনি যদি শুধু টাকা জমিয়ে রাখেন তাহলে হয়তো টাকাটা চোখে থাকবে, কিন্তু তার আসল মূল্য ধীরে ধীরে কমে যাবে। মানে আপনি কিছু না করেও হাঁটছেন চুপচাপ ধীরে ধীরে। তাহলে কি সব টাকা তুলে শেয়ার বাজারে ঢেলে দেবেন? সেটাও ভুল, কারণ বাজার যেমন হঠাৎ করে বাড়ে তেমনি একদিনে পড়ে যেতে পারে। নিফটি 50 বা সেন্সেক্সের গ্রাফ দেখলে আপনি বুঝবেন এটা একটা সোজা রাস্তা না, এটা ওঠানামার খেলা। এখানে সুযোগ আছে, কিন্তু অন্ধভাবে ঢুকলে ঝুঁকিও অনেক। তাই আসল বুদ্ধিটা হলো সবকিছু ব্যালেন্স করা। আপনার টাকাকে এক জায়গায় আটকে রাখবেন না, কিছু টাকা ব্যাংকে রাখুন যাতে প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন। কিছু টাকা এমন জায়গায় রাখুন যেটা সময়ের সঙ্গে বাড়বে, যেমন শেয়ার বা মিউচুয়াল ফান্ড। আর কিছু অংশ রাখুন সোনায়, কারণ যখন চারদিকে অনিশ্চয়তা বাড়ে তখন সোনা অনেক সময় ভরসা দেয়। কিন্তু এখানেও একটা সীমা আছে, সব টাকা সোনায় ঢেলে দিলে আপনি নিরাপদ থাকবেন ঠিকই, কিন্তু আপনার টাকা বাড়বে না। আরও একটা জিনিস যেটা অনেকেই ভুলে যায়, এমার্জেন্সি ফান্ড। জীবন সবসময় কিন্তু প্ল্যান মেনে চলে না। হঠাৎ অসুখ, চাকরি চলে যাওয়া বা কোনো বড় সমস্যা, এই সময় যদি হাতে টাকা না থাকে তাহলে সব হিসেব ভেঙে পড়ে। তাই অন্তত কয়েক মাসের খরচ আলাদা করে রাখা খুবই জরুরি। এখন অনেকেই ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন, ইউপিআই অ্যাপ, অনলাইন ট্রানজ্যাকশন। এটা সুবিধাজনক, দ্রুত আর আধুনিক, কিন্তু এর সঙ্গে ঝুঁকিও কিন্তু আছে। প্রতারণা, ফিশিং, হ্যাকিং এসব এখন আগের চেয়ে অনেক বেশি। তাই শুধু ব্যবহার করলেই হবে না, সচেতন থাকাটাও সমান জরুরি। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, রাজনৈতিক প্রতিশ্রুতি বা বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্তের উপর নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবেন না। নরেন্দ্র মোদীর কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি হোক বা ডিমনিটাইজেশন ইন্ডিয়া 2016, এসব দেশের বড় সিদ্ধান্ত, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের হিসেব আলাদা। সেখানেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বুঝে চলতে হবে। কারণ দিনের শেষে একটা সত্যি কিন্তু বদলায় না, এই অর্থনীতিতে যে মানুষ বুঝে চলে, হিসেব করে চলে আর সময়ের সঙ্গে নিজের সিদ্ধান্ত বদলাতে পারে, সেই টিকে থাকে। আর যে শুধু শুনে চলে, না বুঝে ভরসা করে, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে, নিজেকেও বুঝতে পারে না কখনো।
তাই করণীয়টা খুব জটিল কিছু না, আবার খুব সহজও না। টাকা রাখবেন, কিন্তু শুধু জমিয়ে রাখবেন না, বিনিয়োগ করবেন, কিন্তু চোখ বুজে নয়। ঝুঁকি নেবেন, কিন্তু সব কিছু একসঙ্গে নয়। আর সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকবেন, কারণ এই খেলাটা যতটা অর্থনীতির তার থেকেও বেশি বুদ্ধি। আজ এই পর্যন্তই। আরও এমন বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন, শুধু নামই যথেষ্ট।